আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বর্তমানে পরিস্থিতি একেবারে উত্তাল আরজিকর কাণ্ড নিয়ে, আর সেই আরজিকর কাণ্ড নিয়ে বিভিন্ন জায়গায় মুখ খুলেছেন বিভিন্ন প্রবক্তারা। আর তার মধ্যেই আজকে আমরা এসে হাজির হয়েছি উত্তর 24 পরগনার অন্তর্গত পলতা নিবাসী এক প্রবীণতম রাজনীতিবিদের বাড়িতে। তার ঠিক কী অভিব্যক্তি এই আরজিকর কাণ্ড নিয়ে, মূলত এখন যে পরিস্থিতি উত্তাল এবং তৎসহ জুনিয়র ডাক্তারদের সাথে যে পরিমাণ যে ধরনের ঘটনা ঘটে চলেছে, সেই নিয়ে কি বলতে চান তিনি, সেই নিয়েই আমরা জানব। ইতিমধ্যেই যে সাক্ষী থাকার কথা বলছিলাম, অর্থাৎ প্রবীণ রাজনীতিবিদ তথা পলতা নিবাসী যে প্রবীণ রাজনীতিবিদের সঙ্গে আপনাদেরকে আজকে সাক্ষাৎ করা হবে, এবং তার সাথে উদ্বাস্তু সেলের নদিয়া জোনের কনভেনার তিনি আমাদের মধ্যে, অর্থাৎ গৌর বিশ্বাস স্যার আমাদের মধ্যে উপস্থিত রয়েছে, এবং তার সাথে কথা বলে যেটা জানতে চাইব, এই মতো অবস্থায় এখন বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি ঠিক কতটা উদ্বিগ্ন, তিনি কতটা এই সমাজকে নিয়ে কত দূর কি ভাবছে, সেটা আমরা জেনে নিতে চাইব স্যারের মুখ থেকে। স্যার, কি বলবেন? এই যে দীর্ঘদিন আপনি রাজনীতি করছেন বর্তমানেও, সে মতো অবস্থায় এমন একটি ঘটনা আপনার এ জীবনের জীবদ্দশায় এর আগে কোনোদিনও দেখেছেন কি না, কিংবা আগামী দিনেও মানে কি বলবেন সেটা নিয়ে সবটা মিলে। এবং এই দুইজন অ্যারেস্ট হয়েছে, সিবিআই এদের ধরেছে। এর পিছনে আরও বড় ষড়যন্ত্র রয়েছে, এর পিছনে কোটি কোটি টাকার লেনদেন রয়েছে, এবং একটা মরা দেহকে টেস্ট করতে গেলে 12,000 15,000 টাকা এরা নিত। তেমনিভাবে কোটি কোটি টাকার লেনদেন, এই টাকাগুলো কোথায় যেত? আমি মনে করি এই টাকাগুলো ওনাদের যে মাথার উপরে আছে তার বাড়িতে ট্রাক ভর্তি করে এই টাকাগুলো যেত, তা নাহলে এই ঘটনা ঘটতে পারে না। একটা মেয়ে, একটা ডাক্তার মেয়ে, তাকে যেভাবে মারা হয়েছে, এটা বাঙালি সমাজের একটা কলঙ্ক। এবং এটা আজকে আমাদের কিছু বলতে হবে না, আমি বিজেপি করি বলে আমাকে বলতে হবে তা না। সাধারণ মহিলারা পশ্চিমবাংলায় আজকে এগিয়ে এসছে, তারা নিজেরা মোমবাতি মিছিল করছে, তারা নিজেরা হাজার হাজার মেয়েরা আজকে পলতা বলুন, ব্যারাকপুর বলুন, নিশাপুর বলুন, আজকে শ্যামনগর বলুন, নৈঘাটি বলুন, কল্যাণী বলুন, এদিকে বেলঘরিয়া বলুন, আজকে এখানে পানিহাটি বলুন, এখানে দমদম বলুন, এখানে কলকাতা বলুন, হাজার হাজার মেয়েরা তারা এগিয়ে এসছে এর প্রতিবাদে। তারা এর বিচার চায়। এর বিচারটা কী হবে জানি না। যিনি নির্লজ্জ, মাসের 1 মাস পেরিয়ে যাওয়ার পরেও আজকে মুখ্যমন্ত্রী বলছে আমি তো সিবিআইকে দিয়ে দিয়েছি। আরে সিবিআইকে তোমার ডিপার্টমেন্ট, এটা তোমার এতদিন লজ্জা থাকলে এতদিন ওর পদত্যাগ করা উচিত। এই পোস্টে থাকা উচিত না মমতা ব্যানার্জি, এর থেকে পদত্যাগ করা উচিত। সেটাও করবে না। যতদিন পর্যন্ত ও ক্ষমতায় থাকতে পারবে ততদিন থাকবে, এবং আগামী দিনে ক্ষমতায় থাকার জন্য যা যা করার দরকার সেগুলোও করবে। এটা হচ্ছে আমার এই মেয়েটাকে নিয়ে আপনাদের কাছে আমার বক্তব্য। আচ্ছা, মানে এই ঘটনা এর আগে দেখেছেন বলে আপনি? না, এই ঘটনা আমার জীবনে আমি কোনোদিন দেখিনি, এই ঘটনা যা ঘটেছে। আর তার উপরে দেখুন, বাংলাদেশে আজকে বিশেষ করে আমাদের যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, সে একটা নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত এমপি, তাকে কিভাবে তাড়িয়ে দেওয়া হলো। উগ্রপন্থীরা বাংলাদেশটাকে দখল করে নিয়েছে, এবং সেখানে আমাদের হিন্দু নমশূদ্র সমাজের মানুষকে, পরিবক্ত মানুষ, লক্ষ লক্ষ কোটি মানুষ রয়েছে, এখনও 1 কোটির উপরে এই মতুয়ারা রয়েছে বাংলাদেশে, তাদের উপর অত্যাচার হচ্ছে। তাদের প্রায় 10 থেকে 12 জনকে খুন করা হয়েছে। খুলনা অকুত অত্যাচার হচ্ছে, ফরিদপুরে অত্যাচার হচ্ছে, বরিশালে অত্যাচার হচ্ছে, পাবনায় অত্যাচার হচ্ছে, সমস্ত জায়গায়। এবং আমার যেখানে জন্মভূমি সেখানে হচ্ছে রামদিয়া, সেখানেও অত্যাচার হচ্ছে, একের পর অত্যাচার হচ্ছে। এটা আজকে আমার সত্যি দুঃখ লাগে। ভারত সরকার নীরব দর্শকের মতন দেখছে, এর কোনো প্রতিবাদ করছে না। এই যে আমরা যে বাংলাদেশ, আমরা যে পাকিস্তানে ভাগ হয়ে এলাম, এদেশে ছিন্ন ভিন্ন হয়ে এলাম,
এই সরকারের দায়িত্ব ছিল আমাদের পুনর্বাসন দেওয়া, সেটা সঠিকভাবে পালিত হচ্ছে না। এটা এই সরকারের প্রতি আমার বর্তমান, আমি বিজেপি করেই এই বিজেপি সরকারের উপর এটা আমার বিশেষ বিষাদঘাত হয়েছে। একমাত্র আমাদের জন্য যা কিছু যা করছে শুভেন্দু অধিকারী, তিনি আমাদের পশ্চিমবাংলা আমাদের জন্যে, এই রিফিউজিদের জন্যে এবং আজকে পশ্চিমবাংলা মানুষের জন্যে ওই একাই লড়াই করে যাচ্ছে। আপনি বলুন তো, আর কোন নেতা বিজেপির সে লড়াই করছে? কিসের জন্য আমাকে দেখান তো যে একটা নেতা লড়াই করছে। শুভেন্দু অধিকারী সেই একা লড়াই করছে। আর এটা বলি, শুভেন্দু অধিকারীর পাশে আমরা লক্ষ লক্ষ মানুষ আছি। আমি গৌর বিশ্বাস তার পিছনে প্রথম থেকেই আছি। সে আমাকে বারণ করেছিল যে তুমি টিএমসিতে যেও না, তুমি এই বিজেপিতেই থাকো। সে নিজে তার খরচায় আমাকে দীঘায় নিয়ে রেখেছিল 12 দিন। সেখানে আমি দীঘায় 12 দিন ছিলাম, 12 দিন পরে আমি চলে এসেছিলাম এখানে। তাহলে এবং আমার বাড়ি যখন ভাঙচুর হয়েছিল তখন একমাত্র শুভেন্দু অধিকারী আমাকে অভয়বাণী দিয়েছিল। এছাড়া কোনো নেতা আমার বাড়ি দেখতে আসেনি। আমার বাড়িতে ভেঙে তছনছ করেছিল। আমি একজন কংগ্রেসের লিডার ছিলাম, কংগ্রেসের অল বেঙ্গল কংগ্রেসের 32 জন মেম্বারের অন অফ দ্য মেম্বার ছিলাম প্রদেশ কংগ্রেসে। তা সত্ত্বেও আমার উপর যে অত্যাচার হয়েছে, এবং এইবার আমি নির্বাচনে অর্জুন সিংয়ের হয়ে আপ্রাণ চেষ্টা করেছি অর্জুন সিংকে জেতাবার জন্যে, কিন্তু অর্জুন সিং জিততে পারেনি। রেজাল্টের আগের দিন আমি অসুস্থ হয়ে পড়ি। আমি অ্যাপোলো হসপিটালে ভর্তি হই। 17 দিন হসপিটালে ছিলাম, অ্যাপোলো হসপিটালে। মৃত্যুর সঙ্গে লড়াই করে আমি এসেছি আবার। কিন্তু সেখানে আসার পর এখানে টিটাগড় থেকে মুসলিম ছেলেরা এসে আমাকে থ্রেট করে যে তোকে দেখে নেবো, তোকে গুলি করে এপার ওপর করে দেবো। কিন্তু প্রতিবাদ করার কিছু নেই। আজকে সেই মুসলিম ছেলেরা আজকে দাপটের সঙ্গে চলছে। পুলিশ নীরব। পুলিশের কাছে গেলে সে পুলিশ তাদের কথাই শোনে, আমাদের কথা শোনে না। এর জন্যে চাই আমাদের একত্রিত হওয়া, দলবদ্ধ হওয়া এবং আগামী দিনে বিজেপিকে ক্ষমতায় আনা। এবং মোদী সাহেবের যে সমস্ত নীরব, পুলিশের কাছে গেলে সে পুলিশ তাদের কথাই শোনে, আমাদের কথা শোনে না। এর জন্যে চাই আমাদের একত্রিত হওয়া, দলবদ্ধ হওয়া এবং আগামী দিনে বিজেপিকে ক্ষমতায় আনা এবং মোদী সাহেবের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেইগুলোকে প্রতিফলিত করা, তাকে সমর্থন করা। মোদী একজন অনেস্ট মানুষ। তার পিছনে আমি মনে করি বাংলার ছেলেমেয়েরা যে আন্দোলন করছে, 26 সালে এই টিএমসি সরকারকে ধূলিসাৎ করে দিয়ে এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এক্ষেত্রে মানে শারদীয়া উৎসব আর কিছুদিনের মধ্যেই আসছে, তো সেই মুখরিত দিনগুলি ঠিক কতটা শুভকর হতে চলেছে, কি বলবেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে? দেখুন, শারদীয় উৎসবে সুখকর হবে না, কারণ যে সমস্ত ক্লাবকে টাকা দিয়েছিল তার 50% ক্লাব সেই টাকাগুলো রিটার্ন করছে এবং বিভিন্ন ক্লাব রিটার্ন করছে। যাদের আর্থিক সঙ্গতি নেই তারা টাকাটা নিচ্ছে। তারা মমতা ব্যানার্জির উপর এত অসন্তুষ্ট যে এই টাকাটা তারা নিতে চাইছে না। মমতা ব্যানার্জির টাকাটা তো দিচ্ছে আমাদের ট্যাক্সের টাকায়। সে তো তার ব্যক্তিগত টাকা দিচ্ছে না, সে তো তার ভাইপোর টাকা দিচ্ছে না। আর পশ্চিমবাংলার যত মুখ্যমন্ত্রী আমার জীবন আমি দেখে এসেছি, আমি বিধান রায়কে ফার্স্ট জীবনে মুখ্যমন্ত্রী দেখেছি, তারপরে প্রফুল্ল ঘোষকে দেখেছি, প্রফুল্ল সেনকে দেখেছি, জ্যোতিবাবুকে দেখেছি, সিদ্ধার্থ শঙ্কর রায়কে দেখেছি। এরা যে মুখ্যমন্ত্রী ছিল, এরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়ে তাদের ইস্তাবর অস্তাবর সম্পত্তি দান করে গেছে। আর পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী, তারা 8খানা ভাইকে 8,000 কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন, চুরি করে দিয়েছেন, টাকার পাহাড়ে বসিয়ে দিয়েছেন। এর বিচার হবে না? এর বিচারও একদিন হবে। বাংলার মানুষ একদিন জানতে চাইবে, মমতা ব্যানার্জি তুমি কোথা থেকে তোমার ভাইদের এত কোটি কোটি টাকা তুমি করেছো। এবং যেখানে থাকতো একটা বস্তিতে থাকতো, সেই জায়গাটা পুরো তার ভাইয়েরা দখল করে নিয়ে সেখানে অট্টালিকা করেছে, সেখানে বসবাস করছে। মানুষ এটা জানে না? মানুষ সবই জানে। মানুষ মুখ খুলছে না ভয়ে, যে মুখ খুলতে গেলেই কালকেই হয়তো সে অ্যারেস্ট হয়ে যাবে। আমি যে কথাগুলো বলছি হয়তো কালকে থেকেই পুলিশি অত্যাচার আমার পর আরম্ভ হতে পারে, আমি এটা মনে করি। তবু আমার বয়স অনেক, ওরা করুক যা করুক, আমি তো আর বেশি দিন বাঁচবো না। বাঁচার আগে তাহলে আমি অনেক কিছু আরও বলে যাব ওদের বিরুদ্ধে। ওরা যে চুরি করছে, দেশটাকে চুরি করে ফাঁকা করে দিল এবং মানুষের অর্থনৈতিক জীবিকাকে নষ্ট করে দিল, বাংলাটাকে ধ্বংস করে দিল, এর দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জি। বাংলাটা ও মুখ্যমন্ত্রীর উপযুক্ত না। একটা বস্তির মেয়ে যা থাকা দরকার, ও যখন প্রেসিডেন্ট ছিল যুব কংগ্রেসে, আমি তখন দক্ষিণ কলকাতার যুব কংগ্রেসের সভাপতি ছিলাম।
ওর আন্ডারে কাজ করেছি, আমি জানি ও কী জিনিস, এটা আমি বলতে পারি। যা আরম্ভ হয়েছে দেশে, নিশ্চয়ই পশ্চিমবাংলার মানুষ আগামী দিনে কিছু বলতে হবে না, নীরবে নিবৃত্তে ভোট দিয়ে আগামী 26 সালে পশ্চিমবাংলা বিজেপিকে আনবে। এটা আপনারা দৃঢ়ভাবে আমার বক্তব্যটা আপনি লিখে নিতে পারেন এবং এটাই হবে, এইটাই আমার শেষ বক্তব্য। সর্বোপরি মানুষ ভাববার লোক এলো না, একমাত্র আমি বলে মনে করি শুভেন্দু অধিকারী ছাড়া বাংলার নেতৃত্ব দেওয়ার মতন আর কোনো লিডার নেই। আর যারা লিডার আছে এদের দ্বারা কোনো কাজ হবে না, সে প্রেসিডেন্টই বলুন আর আরও যে নেতারাই বলুন, কিচ্ছু হবে না। শুভেন্দুর নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের নেতৃত্বে আগামী 26 সালে বিজেপি ক্ষমতায় আসবে, আপনাদের এই কথা বলতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার গৌর বিশ্বাস মহাশয়কে। আপনারা শুনলেন ঠিক এমতো অবস্থায়, অর্থাৎ যেখানে রাজ্য রাজনীতি এক প্রকার উত্তাল, সেই সময় দাঁড়িয়ে তার ঠিক বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করলাম 24 ঘন্টা ইন্ডিয়ার পর্দায়। আশা রাখবো আগামী দিনে আরও নতুন কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারবো। চোখ থাকো 24 ঘন্টা ইন্ডিয়ার পর্দায়। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।